নিরাপত্তা ইস্যুতে পোশাক খাতের উদ্যোক্তাদের অসন্তুষ্টি, গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ বিজিএমএর। ডিসেম্বর থেকে চীনের শতভাগ রফতানি পণ্যে মিলবে শুল্ক মুক্ত সুবিধা, সম্ভাবনা কাজে লাগাতে পারলে $2 বিলিয়ন বাজার দেখছেন বিশ্লেষকরা। সেবা কার্যক্রমে কালক্ষেপণ কাম্য নয়, মন্তব্য অর্থ উপদেষ্টার। অনলাইন ভিত্তিক সেবা বৃদ্ধি পেলে কমবে দুর্নীতি। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। কারখানা নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা তারা অভিযোগ করেছেন নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হচ্ছে, সময় মতো আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না। বিজিএমের আয়োজিত সভায় এমন মন্তব্য করেছেন উদ্যোক্তারা। সভায় শ্রমিকদের মত, মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলেছেন। জানিয়েছেন শ্রমিকদের 18 দফা দাবির অধিকাংশই মেনে নেওয়া হয়েছে। বলেছেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিজিএমের সদস্যরা। বলেছেন সহিংসতা বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ছে, আক্রান্ত হচ্ছে ভালো প্রতিষ্ঠানও। বক্তারা এ সময় আরও বলেছেন যে ক্রেতা প্রতিষ্ঠান আর কোনো অজুহাত শুনতে চায় না। ওই অমুক টার্গেট দিতে পারবে না, অমুক আই কাজ করতে পারবে না, এই ধরনের ছোট এটা বায়না হয়ে গেছে। এটাকে আমরা আসলে দাবি বলবো। তো এখন একটা রিলেশনশিপের যে ল্যাক অফ হ্যাভিং গুড গভর্নেন্স ওভার ইন, এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন, এটা একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে, এতে করে তারা সিক হয়ে যাবে। আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। সকাল থেকে উৎপাদন চলছে, তবে আজও বন্ধ রয়েছে 18টির মতো পোশাক কারখানা, যার মধ্যে 11টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বাকি 7টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে সচল কারখানাগুলোতে শ্রমিকেরা সকালেই যোগ দিয়েছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চলছে, তবে বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ার বাইপাইল এলাকায় বার্স এবং ঢংলিয়ন নামের 2টি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। তারা নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা দিতে র্যাব, পুলিশ, বিজিবি ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গাজীপুর শিল্পাঞ্চলের কর্মপরিবেশ উন্নতি হচ্ছে। আজও বন্ধ 4টি কারখানা, গতকাল বন্ধ থাকা 5টি কারখানায় সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। কারখানা বন্ধ, তাই গ্রামের বাড়িতে ফিরেছেন আশুলিয়ার পোশাক শ্রমিক আশা। এদিকে তার ছবি দিয়ে নিখোঁজের ব্যানার তৈরি করে বিক্ষোভে ফেটে পড়েছেন তার সহকর্মীরা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে রেখেছে সড়ক। পরে পুলিশের তৎপরতায় বেরিয়ে এসেছে মূল ঘটনা। গেল শনিবারের চিত্র এটি। আশুলিয়ার মন্ডল নিটওয়ার এর 2 শ্রমিক নিখোঁজের এমন ব্যানার নিয়ে সহকর্মীদের বিক্ষোভ। সন্ধান চান প্রশাসনের কাছে। ততক্ষণে বিক্ষুব্ধরা আব্দুল্লাহপুর বাইপাইল সড়ক অবরোধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। আমাদের 2টা ভাই নিখোঁজ, আমাদের 2 ভাই বলে বিল্ডিং মালিক রাখছে, অর্থাৎ আমাদের ভাইদের ফেরত দিতে হবে। এই পরিস্থিতিতে নিখোঁজদের সন্ধানে নামে আশুলিয়া থানা পুলিশ। রোববারই পেয়ে যান নিখোঁজ আশাকে। আশার দাবি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় গিয়েছিলেন গ্রামের বাড়িতে। ভিডিওতে দেখলাম যে আপনি নিখোঁজ, এটা কি আপা? আমি বাসায় আছি, কালকে বাড়ি গেছিলাম, বাড়ি থেকে বাসায় আসছি। শ্রমিক নেতারা জানান এমন পরিস্থিতিতে আরো সতর্ক হতে হবে শ্রমিকদের। উস্কানিতে পা না দিয়ে সত্যতা যাচাই করেই কর্মসূচিতে অংশ নিতে হবে। কারণ শিল্প যদি রক্ষা না হয় তাহলে শ্রমিক কর্মহীন হয়ে যাবে। যার কারণে অনুরোধ জানাবো, কোনো ধরনের গুজবে কান না দিয়ে আপনাদের কাজে আপনাদের যে দাবি, সেই দাবি শান্তিপূর্ণভাবে
উত্থাপন করুন। প্রশাসন বলছেন গুজবে কান্না দিয়ে ঘটনার সত্যতা জানতে পুলিশের সহায়তা নিতে হবে। আশাকে তার বাসা থেকে উদ্ধার করে মিছিলের সামনে নিয়ে উপস্থিত করে এবং বলে যে সে নিখোঁজ হয়নি। এবং তার রুবেল নামে আরেকটি ছেলে, সে গত রাত্রেই তার বাড়ি সিলেটে চলে গেছে। তাই শিল্প অঞ্চলের শ্রমিক ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ, গুজবের কোনো সংবাদ প্রাপ্তি হলে সাথে সাথে থানা পুলিশকে অবহিত করার জন্য। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। শতভাগ পণ্যের রফতানির সুবিধা দিয়েছে চীন। স্বল্পোন্নত দেশ হিসেবে আগামী ডিসেম্বর থেকে এই সুবিধা পাবে বাংলাদেশ। তবে সেই সম্ভাবনা কাজে লাগানো নিয়ে আছে যথেষ্ট উদাসীনতা। বলা হচ্ছে চাহিদার ভিত্তিতে পণ্য উৎপাদন করতে হবে, তার আগে যাচাই করতে হবে বাজার। হস্তশিল্প, ম্যানমেড ফাইবার, চামড়া সহ নানা পণ্যে রয়েছে সেই সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন সুবিধা কাজে লাগানো গেলে চীনে বছরে $1.5 থেকে $2 বিলিয়ন পণ্য রফতানি করা সম্ভব হবে। জনসংখ্যার দিক থেকে বিশাল সম্ভাবনাময় বাজার চীন। রপ্তানিকারক হিসেবেও বিশ্বে উঠে এসেছে বৃহৎ এই দেশের নাম। বলা যায় বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে $29 বিলিয়ন, যার সিংহভাগই চীনের পক্ষে। নানা চেষ্টার পরও ব্যবধান কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। 2020 সালে 97% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় চীন। তবে 2022 সালে আরও 1% বাড়িয়ে করা হয় 98%, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসহ যোগ হয় 383টি নতুন পণ্য। এখন স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে আবারও সুযোগ দিয়েছে চীন। চলতি বছরের 1 ডিসেম্বর থেকে শতভাগ রপ্তানি পণ্যে মিলবে শুল্কমুক্ত সুবিধা, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো সম্ভব। ব্লু ইকোনমিতে আমি অপার সম্ভাবনা দেখছি। আমাদের যে লাইট মেশিনারিজ ইন্ডাস্ট্রি, এগুলো আমরা এখন তৈরি করছি, সেখানে আমি একটা বড় সম্ভাবনা দেখছি। চীন থেকে একটার পর একটা আপনার সুবিধা অ্যাভেল করছি। চীন তার দিক থেকে হাত বাড়িয়ে দিয়েছে সকল রকমের সহযোগিতা সহ। সেটাকে কতটুকু কাজে লাগিয়ে আমরা চীনের বাজারে আমাদের ফুডস্টেপটা স্ট্রং করতে পারি, সেটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের উপরে। বলা হচ্ছে চীনে উৎপাদন ব্যয় এখনও বিশ্বে সর্বনিম্ন। ফলে চীনা উৎপাদকরা যে দামে পণ্য বিক্রি করে, বাংলাদেশ ওই খরচে পণ্য উৎপাদন করতে পারে না। যে পণ্যগুলো আসলে চীনের বাজারে বেশি ওরা অন্যান্য দেশ থেকে আমদানি করে, সেই পণ্যগুলো যদি তারা বাংলাদেশে তৈরি করে, এবং বাংলাদেশে তৈরি করতে ওদের বেশ কিছু কস্ট অ্যাডভান্টেজ আছে, ডিউটি ফ্রি অ্যাক্সেসের যে ফ্যাসিলিটিস আছে, সেটাকে কাজে লাগিয়ে তারা যদি এই পণ্যগুলো বাংলাদেশে তৈরি করে চীনে নিয়ে যায়, তাহলে তারা কিন্তু বেশ ভালো একটা কম্পিটিটিভ প্রাইসে সেম প্রোডাক্ট অফার করতে পারবে। আইসিটি, লেদার, সামুদ্রিক মাছ, চিংড়ি ও আম রপ্তানিতে আগ্রহের কথা জানিয়েছে চীন। এখন পেয়ারা রপ্তানির বিষয়েও আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। তবে দ্বিপাক্ষিক আলোচনা বাড়ানোর বিকল্প নেই। গার্মেন্টস দিয়ে কিন্তু আসলে ঠিক যে তাদের যে শতভাগ পণ্যের যে রপ্তানি যে সুবিধা, যেটা শুল্কমুক্ত সুবিধা, সেটা কিন্তু আসলে এটা হবে না। সুতরাং এখানে ডাইভার্সিফিকেশন দরকার। শতভাগ যে শুল্কমুক্ত সুবিধা দিল, তো এখন আমাদের কী ধরনের পণ্য রয়েছে, আমরা কত কম খরচে তৈরি করতে পারি এবং তাদের যে প্রয়োজন চাহিদা অনুযায়ী তৈরি করতে পারি, তো সেই ধরনের তথ্য আসলে আমাদের যে কাউন্টার পার্ট, যারা চায়নার বায়ার, তাদেরকে দিতে হবে। 1975 সালের 1 ডিসেম্বর বাংলাদেশ ও চীনের মধ্যে স্থাপিত হয়েছিল কূটনৈতিক সম্পর্ক। এবছরের ওই দিনেই শতভাগ পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চালু করতে যাচ্ছে চীন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সেবা কার্যক্রমে কালক্ষেপণ কাম্য নয়, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অনলাইন বা অফলাইন সব সেবাই সমন্বিত হতে হবে। সকালে সচিবালয়ে অর্থ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, অনলাইন ভিত্তিক সেবা বৃদ্ধি পেলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে অগ্রাধিকারে রাখতে সরকারি কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন। এ সময় উপদেষ্টা বলেছেন, সেবা অটোমেটেড না হলে ভোগান্তি কমবে না। সেবা সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানিয়েছেন তিনি। অনলাইন সেবায় নিজে উপকৃত হচ্ছেন উল্লেখ করে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন, সময় সাপেক্ষ হলেও সবগুলো সিস্টেমের পূর্ণাঙ্গ অনলাইন বাস্তবায়ন এবং সমন্বয়ে আনা প্রয়োজন। ভিসা সহজীকরণ বিষয়ে কাজ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা
তৌহিদ হোসেন। এ সময় তিনি ভিসা সহজীকরণের পাশাপাশি নিরাপত্তা প্রদান, যোগাযোগ সহজীকরণ বিষয়ে কাজের আগ্রহ দেখিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা দেশের পর্যটন খাতে নানা ধরনের সমস্যা তুলে ধরেছেন। এছাড়া পর্যটন শিল্পে আরও বেশি তরুণদের সম্পৃক্তকরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সম্ভাবনাময় এই খাতকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। For decent work and employment, and as this is 12 for responsible consumption and production. This sector also directly impacts efforts to achieve other goals such as eradicating poverty, advancing gender equality, and protecting the environment. চাঁদপুরের ইলিশের সুনাম সর্বত্রই রয়েছে, চাহিদা বেশি থাকায় বিক্রি হচ্ছে অনলাইনেও। তবে এক্ষেত্রে প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। নানা অফারে কম দামে মাছ দেওয়ার কথা বলে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। চাঁদপুরের ব্যবসায়ীরা বলছেন, তারা ব্যবসা করছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে, দিয়েছেন ক্রেতাদের সচেতন হওয়ার পরামর্শ। ফেসবুকে এমন অসংখ্য পেজ আছে, চাঁদপুরের তাজা ইলিশ, চাঁদপুরের ইলিশ বাজার, নানান নামে। আর ওখানে ইলিশ বিক্রি হয় মাত্র 500 টাকা কেজিতে, সেটা 1 কেজি 1.5 কেজি। এটাও বিশ্বাস করছেন সাধারণ মানুষ, এবং বিশ্বাস করে আগেই টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত আর ইলিশ পাচ্ছেন না। এমন অসংখ্য ঘটনা আছে। এমন প্রতারণার শিকার হয়েছেন প্রায় 400-র মতো অভিযোগ পড়েছে চাঁদপুর মৎস্য বণিক সমিতিতে। অথচ কোনোভাবেই এত কম দামে ইলিশ কেনা সম্ভব না। চাঁদপুরের ইলিশ তো মোটেই সম্ভব না। অনেকের মতো অনলাইনে ইলিশ কিনে প্রতারণার শিকার হয়েছে চট্টগ্রামের এই যুবক। 10 কেজি হচ্ছে 4000 টাকা। তো পাঠানোর পরে যা আপনার 3000 টাকা পাঠাইছি, 5টায় পাঠানোর পরে এরা বলছে টাকা 1 টাকা বেশি হয়েছে, ওটা মানে 3001 টাকা লাগবে। ওটার জন্য পরবর্তী আবার 3000 টাকা নেই, ওরকম বলে। তারপর আবার বল, এটা তো বলছে হয় নাই, আবার 1000 টাকা লাগবে। তখন বলতে আমরা 7000 টাকা পাঠাইছি। পরবর্তীতে তার কালকে পাঠাবে, আজকে পাঠাবে বলে, তারপর আর কল ধরে না। স্বাদে অতুলনীয়, তাই চাঁদপুরের ইলিশের কদর দেশ ও দেশের বাইরেও। ক্রেতাদের চাহিদা পূরণে দিন দিন অনলাইনেও বাড়ছে বিক্রি বাট্টা। তবে ঘটছে প্রতারণার ঘটনাও। লোভনীয় অফারে মাছ বিক্রির নামে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এই চাহিদার কারণে কিছু প্রতারক চক্র মানে অফার দিয়ে প্রতারণার জন্য, যেহেতু মাছটা সবাই ইলিশটা সবার দরকার, তো অফার দিয়ে তারা প্রতারণার ফাঁদ পাতে। অনলাইন যে প্রতারকগুলা আপনার মার্কেটে চলতেছে, আমাদের বদনাম করতেছে আমাদের চাঁদপুরের মাছঘাটের নাম করে। চাঁদপুর মাছঘাটের ঠিকানা ব্যবহার করে প্রতারক চক্র ইলিশ বিক্রির নামে ফেসবুক পেজ চালাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে মাছ কেনার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা কিন্তু এখানে আমাদের যারা ব্যবসায়ী আছে, অনলাইন ব্যবসায়ী, তাদের তালিকা আমরা পুলিশ সুপার কার্যালয়ে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে দিয়ে দিয়েছি। প্রতারণা যারা করছে তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বসে প্রতারণা করছে। এই ক্ষেত্রে আমরা গ্রাহকদেরকে বলতে চাই, আপনারা যাচাই বাছাই না করে আপনারা কেউ অগ্রিম টাকা দিবেন না। চাঁদপুরে প্রতিদিন 8 থেকে 10 লাখ টাকার ইলিশ বিক্রি হয় অনলাইনে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। দর্শক, এবার জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকে নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি, সূচকে পতন ছিল এবং সেই সাথে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও আজকে কমে গেছে। ঢাকার শেয়ার বাজারের কথা যদি বলি, আজকে প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি কিন্তু আজকে দিন শেষে 33 পয়েন্টের মতো টোটাল কমেছে এবং 5662 পয়েন্ট 24 পয়েন্ট অবস্থান করছে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি সূচক সেটি 7 পয়েন্টের মতো কমে 1263 পয়েন্টে আছে। থার্টি সূচক যেটি সেটি 9 পয়েন্টের কিছু বেশি, কাছাকাছি 10 পয়েন্টের মতো কমে 2053 পয়েন্ট অবস্থান করছে। এবং আজকে ঢাকার শেয়ার বাজার কিন্তু টোটাল ট্রেড করে ফেলেছে 503 কোটি 90 লাখ টাকার মতো শেয়ার। এবং যেমনটি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। 196টি কোম্পানির শেয়ারের দাম টোটাল কমেছে আজকে সারাদিন ধরে। 157টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 42টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এটি প্রথম অবস্থানে আছে এবং টোটাল ট্রেড করেছে 25 কোটি 35 লাখ টাকার মতো শেয়ার। 24 কোটি 78 লাখ টাকার কিছু বেশি লেনদেনে গ্রামীণ ফোনকে আজকে দ্বিতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। এমজিএল বিডি এটি আছে তৃতীয় অবস্থানে 21 কোটি 67 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। আজকে চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও কিন্তু আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। আর সার্বিক সূচক যেটি সেসপে সেটি
106 পয়েন্টের মতো আজকে কমে 15,659 পয়েন্টে অবস্থান করছে এবং সিএসসি আজকে টোটাল ট্রেড করেছে 17,63 লাখ টাকার মতো শেয়ার। টোটাল ট্রেড হয়েছে আজকে 228টি প্রতিষ্ঠানে, এর মধ্যে 140টি কোম্পানির শেয়ারের দামে কিন্তু আজকে কমেছে, 64টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 24টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের এখনকার সর্বশেষ খবরাখবর। অন্য প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি। চলতি মাসের 28 দিনে ব্যাংকিং চ্যানেলে 211 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 25,357 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 28 দিনেই যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের সেপ্টেম্বরে পুরো মাসের চেয়ে প্রায় 78 কোটি ডলার বেশি। চলতি সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 7,55,00,000 এই হারে রেমিটেন্স দিলে মাস শেষে প্রবাসী আয় 226 কোটি ডলার ছাড়িয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের 28 দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 58,65,00,000 বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 9,26,00,000 মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 142,87,00,000 ডলার এসেছে। তবে বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।